গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছি এর ৬ষ্ঠ পর্ব। বীণার দিদি সাধনা খাটের ওপর এলিয়ে আধশোয়া হয়ে আছে। ওর পাটা আমার গায়ে লাগছে। কিছুক্ষণ ধরেই আমি এজন্য বিরক্ত বোধ করছিলুম। সুন্দরী মেয়ে হোক আর যাই হোক, গায়ে পা লাগা আমি মোটেই পছন্দ করি না। আমি একটু সরে বসে আর চোখে ওকে একবার দেখলুম। দেখলেই মনে হয় বহু পুরুষের কাছ থেকে পদসেবা পেতেও এ মেয়ে অভ্যস্ত হয়ে গেছে। বীণাকে দেখতে তেমন কিছু ভালো নয়, কিন্তু বীণার দিদিকে সুন্দরী বলতেই হয়। কিংবা ঠিক সুন্দরীও হয়তো নয়, সৌন্দর্য ওর শরীরে ছড়িয়ে আছে, ঠিক যেন মিশ খায়নি, কোথাও কোথাও বড় বেশি। একটা গাঢ় নীল রঙের পাতলা সিল্কের জরি বসানো শাড়ি পরেছে। এরকম জরি বসানো শাড়ি আজকাল কলকাতার মেয়েরা পরে না। মাথায় একরাশ চুল, মুখখানা নরম, ভারী নরম, তুলতুলে ফর্সা রং। মনে হচ্ছে ঠোঁট দুটি, নাক, চোখের পাতা, আয়ত ভুরু, এগুলো সবই ছবির মতন আঁকা। কি জানি দু একটা এর মধ্যেই সত্যি আঁকা কিনা। আমি তো আর হাত দিয়ে দেখতে যাচ্ছি না। ওর সাজ পোশাকে আর কি আলাদা বৈশিষ্ট্য আছে বুঝতে পারছি না, কিন্তু চেহারার মধ্যে সত্যি একটা মুসলমান মেয়েদের ভাব এনে ফেলেছে। চোখে চোখ পড়তেই আমি জিজ্ঞেস করলাম, আপনি কবে এলেন? ৭-৮ দিন হয়ে গেল, গত সোমবার এসেছি। কি করে এলেন? প্লেনে, কলম্বো ঘুরে। থাকবেন এখানে কয়েকদিন? দেখি, একটা খুব দরকারে এসেছি, না এসে উপায় ছিল না। আপনার পক্ষে তো এখানে থাকা বিপজ্জনক, আপনার স্বামী জানতে পারলে মুশকিল হবে না? না, কি আর হবে। আমার মনটা আজ বড় খারাপ লাগছে। খাটের তলা থেকে ব্র্যান্ডির বোতলটা একটু তুলে দেবেন? অপরিচিত দুজনের মধ্যে থেকে একজন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলে উঠল, আমি দিচ্ছি। সাধনা হাত বাড়িয়ে বলল, এই হচ্ছে এখন আমার স্বামী, এর নাম আব্দুল হালিম, আর ওইজন হচ্ছেন শহীদ চৌধুরী, আমার বন্ধু। দামি স্যুট পরার লোক দুটির মুখে কিছুটা আড়ষ্ট ভাব, তবু জোর করে হাসি ফোটাবার চেষ্টা আছে। আমি দুহাত তুলে নমস্কার জানাতে যাচ্ছিলুম, তারপর কি ভেবে একটা হাত শুধু তুললুম। ওরাও দুজন এক হাত কপালের কাছে তুলল। আমার একটা কথা ভেবে মজা লাগল যে একটু আগে বীণা অজয়বাবুকে জামাইবাবু বলেছে। সে বেচারা তো খারিজ হয়ে গেছে, তবু বোধহয় পুরনো অভ্যেস থেকেই বীণা এখনো তাকে জামাইবাবু বলে। শহীদ চৌধুরী নামের লোকটি বলল, এবার বোধহয় আমাদের উঠতে হবে। সাধনা প্রায় ধমকি সুরে বলল, বসো না, অত ব্যস্ত কিসের? লোকটি বলল, না ব্যস্ত নই, কিন্তু আমরা ঘর আটকে বসে আছি। ওদের হয়তো অসুবিধা হচ্ছে, ওদের নিজস্ব কিছু ব্যাপার থাকতে পারে। অবিনাশ হা হা করে হেসে উত্তর দিল, না না, আমাদের নিজস্ব কোনো গোপন ব্যাপার নেই, আমাদের সবই একসঙ্গে, বসুন। বীণা চা নিয়ে ঢুকে বলল, এ কি, সবাই মদ খাওয়া শুরু করেছ? তাহলে চা বানালুম কেন? আমি বললুম, আমাকে চা দাও, আমি চাই খাব। শেখরও বাথরুম থেকে ফিরে বলল, আমাকেও চা দাও, আমার মাথা ঘুরছে এখনো। সত্যি পুরনো রোগীর মতন শেখর দেয়াল ধরে ধরে হাঁটছে, চোখের মধ্যে কেমন ঘোর ঘোর। আমি বললুম, তোর কি হয়েছে? শেখর বলল, কালকে মাথার মধ্যে কিরকম যেন হয়ে গিয়েছিল, সেই থেকে শরীরটা খারাপ লাগছে। এখন প্রায় ঠিক হয়ে গেছে অবশ্য। বিনা কোপের সঙ্গে বলল, অত করে বারণ করলুম ওই ছাইভস্যগুলো না খেতে, তবু খাওয়া হলো। খাট পর্যন্ত পৌঁছে খাটের বাজু ধরে সিধে হয়ে দাঁড়িয়ে শেখর এক হাতে বীণাকে কাছে টেনে নিয়ে বলল, ধুর পাগলি, অত ভয় কিসের? বীণা খানিকটা ছটফট করে বলে উঠল, এই কি হচ্ছে এত লোকের সামনে? শেখর আবেগময় গলায় বলল, কোনো লোক নেই, চোখ বন্ধ করো, তাহলে আর কেউ আমাদের দেখতে পাবে না। এসো, একটা চুমু খেতে দাও। ও কি, জোরে ধাক্কা দিও না, পড়ে যাব, এমনিতেই দাঁড়াতে পারছি না। বীণা নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, এখন নয়, পরে, পরে। পরে নয়, এখন, এখন, এখন ইচ্ছে হয়েছে, এখনই। না না না। আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। কিরকম যেন অন্যমনস্ক লাগল। আজকে এই ঘরের হাওয়াটা কিরকম যেন অস্বস্তিকর। কথাবার্তা বারবার কেটে কেটে যাচ্ছে। শেখরের সঙ্গে আগে যখন এখানে এসেছি একটা প্রবল হুল্লোড় দেখেছি, তখন বিনা অত্যন্ত বেশি মদ খেয়ে নাচের ভঙ্গি করতে করতে, না জানে না, হুড়মুড় করে পড়ছে একদিন আলমারির গায়ে, ঝনঝন শব্দে ভেঙেছে কাঁচ। আর স্ত্রীলোকের কাছাকাছি কাঁচ ভাঙার শব্দ এমন মানায়। আমার মনে হয়েছিল মেয়েদের আশেপাশে অনবরত কাঁচ ভাঙতে থাকুক। সেই শব্দে আমি এত মজা পেয়েছিলাম যে ঠং করে অ্যাস্ট্রে ছুঁড়ে মেরেছিলাম আলমারির বাকি পাল্লার কাছে। আজ এখানে নানা ধরনের লোকের ভিড়ে কিরকম যেন একটা মিটিং মিটিং ভাব।
যমুনাদের বাড়িতে গিয়ে যমুনাকে না পেয়ে আমার মন খারাপ লেগেছিল। মন খারাপ থেকে রাগ। যখন রাগ আসে খানিকটা অকারণে, তখন কিছু একটা ভেঙে ফেলতে ইচ্ছে করে। আর পৃথিবীতে যতগুলো ভাঙার জিনিস আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে নিয়ম ভাঙা। আমি সেই রকমই কিছু একটার আশায় এখানে এসেছিলাম। যমুনাদের বাড়িতে গিয়ে অপমানিত বোধ করেছিলুম আজ। কে ঠিক অপমান করেছে তা বলা যায় না, তবু সব মিলিয়ে কিরকম যেন। যমুনাকে না পাওয়াই তো বড় অপমান। যমুনা, তোমাকে আমার চাই। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি এখানে এসে ভুল করেছি, আর কোনোদিন আসব না। এখানে কেন যেন আমার মনে হচ্ছে অন্য কিছু একটা ব্যাপার চলেছে, যার সঙ্গে আমার কোনোই সম্পর্ক নেই। শেখর প্রগাঢ়ভাবে চুমু খেল বীণাকে। শেখরের হাত দুটো বীণার চুলের মধ্যে মুঠো করা। একটু আগে আয়নার সামনে অত যত্ন করে চুল বেঁধেছে বীণা, সব লণ্ডভণ্ড হয়ে গেল। নিজেকে ছাড়িয়ে নিয়ে বীণা বলল, উহ, রাক্ষস একটি। অবিনাশ বলল, এদিকে এসো তো বীণা, আমিও একটা চুমু খাই। বীণা বলল, ইস, অত আর শখ করে না। অবিনাশ নেকড়ের মতন লাফিয়ে এসে বীণাকে জড়িয়ে ধরল। খানিকটা ঝটাপটির মতো অবিনাশের সশব্দ চুম্বনের দৃশ্য দেখা গেল। রাগে ফুলে ওঠা বিড়ালির মতন বীণা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, নিন, আপনি আর বাকি থাকেন কেন? আমি হেসে বললুম, আগে মুখ ধুয়ে এসো। কেন, মুখ ধুতে হবে কেন? অবিনাশের এটো কে খায়? অবিনাশ বলল, এই শালা। খাটের ওপর থেকে সাধনা খিলখিল করে পাগলাটে ধরনের হেসে বলল, আমারটা এটো নেই, আসুন। আমার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, কই আসুন। তারপর আব্দুল হালিমের দিকে বক্র চোখে তাকিয়ে সেই রকম পাগলাটে হাসি। আমি তড়াক করে খাট থেকে নেমে এসে বললুম, ওরে বাবা, তারপর খুন হয়ে যায় আর কি। সাধনা আদুরি গলায় বলল, এই এই, ধরো তো লোকটাকে। আব্দুল, ওকে আমার কাছে এনে দাও না, ওকে আমার একটা চুমু খেতেই হবে। আমি পালাবার ভঙ্গি করে বললুম, খবরদার, আজকেও আমাকে ছোবে না বলে দিচ্ছি। আব্দুল হালিম আমার পাশেই দাঁড়িয়েছিল, হেসে বলল, আপনি ভয় পাচ্ছেন? আমি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, ভয় না, ঘেন্না। আব্দুল হালিমের মুখখানা শুকিয়ে গেল, যেন আমার কথাও বুঝতেই পারল না। অবিনাশ বলল, নূরজাহান বেগম, আমাকে একটা চান্স দেবে? সাধনা তখন গ্যালাসে চুমুক দিচ্ছিল, শেষ করে বলল, যা, মনটা আবার খুব খারাপ হয়ে গেল, বুকের মধ্যে ব্যথা করছে। আব্দুল হালিম বলল, সাধনা, এবার হোটেলে ফিরবে নাকি? সাধনা বলল, না, শরীরটা খারাপ লাগছে, এখানে আর একটু শুয়ে থাকি, তুমি বসো না। বীণা বলল, দিদি, তুই আর অত খাস না, একেই তো শরীর খারাপ। মুহূর্তে গলার আওয়াজ বদলে গেল সাধনার, যেন ফুঁপিয়ে উঠল, আমার শরীর খারাপ না রে, শরীর ভালো আছে, কিন্তু আমার মনটা যে কিছুতেই ভালো হচ্ছে না। শেখর আমার হাত ধরে বলল, চল সুনীল, ছাদে যাবে? যা গরম, ছাদে গেলে হাওয়া পাওয়া যাবে। ওখানে একটা সুন্দর ছোট্ট ঘর আছে। শনিবার দিন তো চিন্তামণিবাবু এসেছিলেন, আমি সেদিন ছাদের ঘরে ছিলাম, বেশ লাগছিল, মনে হচ্ছিল যেন বিদেশে বেড়াতে এসেছি। অবিনাশ বলল, চল, ব্র্যান্ডির বোতলটা নিয়ে ছাদে গিয়েই বসি, বিলেতি জিনিস, সুনীল একটু চেখে দেখ। ছাদে উঠে আমি শেখরকে বললুম, ওরা এসে জুটল কোত্থেকে? কেন, তোর ভালো লাগছে না? না, একটুও না। অত বড় একটা ফিল্ম স্টার তোকে চুমু খেতে চাইল, তুই রাজি হলি না? কত লোক এই সুযোগ পেলে ধন্য হয়ে যেত। আমি বিরক্ত স্বরে বললুম, কি ছেলে মানুষের মতন কথা বলছিস? ভারী আমার ফিল্ম স্টার, এখানে কে চেনে ওকে? তাছাড়া হিন্দুর মেয়ে এইরকমভাবে কোনো মুসলমানকে বিয়ে করলে আমার ভালো লাগে না। তুই দেখছি কমুনাল হয়ে উঠলি। কমুনাল ফমুনাল জানি না, ভালো লাগে না। জাতটাতের জন্য নয়, মেয়েটার শরীরের মধ্যে লোভ ছাড়া যেন আর কিছুই নেই। ওরকম আদুরে আদুরে ন্যাকা ন্যাকা ঢঙের মেয়ে আমি দুচক্ষে দেখতে পারি না। সিনেমায় নামার লোভে নিজের স্বামীকে ছেড়ে একটা মুসলমানকে বিয়ে করা। অবিনাশ বলল, একটা নয়, তিনটে। ওই আব্দুল হালিম ওর ৩ নম্বরের নিকা করা স্বামী। শেখর বলল, যার যা ইচ্ছে সে তার নিজের পছন্দ মতো কাজ করবে। মানুষের এই স্বাধীনতায় তুই বিশ্বাস করিস না? করব না কেন? যার যা ইচ্ছে সে তাই করতে পারে, কিন্তু তার সবগুলোই যে আমার পছন্দ হবে তার কোনো মানে নেই। শুধু লোভ দিয়ে তৈরি করা একটা শরীর দেখলে আমার ঘেন্না হয়। দয়া, মায়া, স্নেহ, এগুলোর কোনো অস্তিত্বই নেই। শেখর আস্তে আস্তে বলল, শুধু একটা লোভী মেয়েকে দেখলে আমারও সহ্য হতো না, কিন্তু ওই মেয়েটার আরেকটা অসম্ভব দুর্বলতা আছে, যা ওর মতো মেয়ের পক্ষে অবিশ্বাস্য। যাগে, চুলোই যাক, ওর কথা বাদ দে।
তুই এখানে হঠাৎ লুকোবার কথা ভাবলি কেন? গোড়া থেকে বল। এলএসডি খাবার জন্য এখানে এসে দিনের পর দিন পড়ে রইলি? একটাই মাত্র গ্লাস এনেছিল অবিনাশ, তাতে প্রায় ভর্তি করে ব্র্যান্ডি ঢালল। নূরজাহান বেগমের আনা দামি ফরাসি ব্র্যান্ডি। অবিনাশ একটা চুমুক দিয়ে বলল, একটু চেখে দেখবি নাকি? আমি ওর হাত থেকে গ্যালাসটা নিয়ে নিঃশ্বাস বন্ধ করে সবটা গলায় ঢেলে দিলাম। জিভ না ছুঁয়ে জিনিসটা জ্বলতে জ্বলতে গলা দিয়ে নামতে লাগল। আহ! শুকিয়েছিল গলাটা, জ্বালিয়ে দিয়ে জাগিয়ে তুলল। আহ! আরেকটু জ্বলুক। এবার জ্বালাটা এসে পৌঁছাল বুকে, সাপের মতো মোচড়াতে লাগল। আবারও নিচে নামবে, আরও নিচে নামবে, পেট পর্যন্ত। পেটের কাছে জ্বলছে। জ্বলুক, গলা, বুক, পেট। এতক্ষণ এদের কথা মনেও পড়েনি। এখন বুঝতে পারলুম ওরা আছে, জ্বালা করছে বলেই টের পাচ্ছি। আরেকটু জ্বলুক। আমি অবিনাশকে বললুম, দে, আরেকটু দে আমায়। শেখর বলল, আমি খাব না, আমার মাথার মধ্যে এখনো বোঁবো করছে। অবিনাশ জোর দিয়ে বলল, নে না একটু। অসুখ হলেই তো লোকে ব্র্যান্ডি খায়, তুই কাল 2টো ট্যাবলেট একসঙ্গে খেতে গেলি কেন? এটা দারুণ ইচ্ছে হল, দেখি না কি হয়। ভেবেছিলাম অলৌকিক কিছু দেখতে পাব। উফ, কাল হরেবল নাইট গেছে। আমি বললুম, কি করে জোগাড় করলি বল না? এখানে কেউ কখনো এলএসডি খেয়েছে বলে তো শুনিনি। শেখর বলল, ব্যাপারটা অদ্ভুত। আমি প্রথমে কিনতে চাইনি, প্রথমে রিফিউজ করেছিলুম। তারপর হঠাৎ মত বদলে ফেললুম। ব্যাপারটা কি হলো জানিস? গত সপ্তাহে, সেদিন ছিল সোমবার, বাড়ি থেকে অফিসে বেরোচ্ছে সেজেগুজে। পালিশ করা জুতো, টাই ফাই সব ঠিক ছিল, মনের মধ্যেও কোনো খিঁচ ছিল না। আস্তে আস্তে শীষ দিচ্ছিলাম পর্যন্ত। দরজা দিয়ে বেরোতে যাচ্ছি, হঠাৎ চৌকাঠে একটা হোঁচট খেলাম। প্রায় হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলুম। মা বললেন, অমঙ্গল, এখনই বেরোস না, আবার ঘরের মধ্যে একটু বসে যা। জানিস তো মায়ের ব্যাপার। আমি এসব অগ্রাহ্য করে মাকে কষ্ট দিতেও চাই না। ঘরের মধ্যে ফিরে এসে চেয়ারে আবার বসলাম। ঠিক করলুম, মনে মনে 100 গুণে আবার বেরোব। সেই 100 পর্যন্ত গোনা কি যে অসহ্য মনে হতে লাগল, তোকে কি বলবো। বিরক্ত হয়ে তেতো মুখে একটা সংখ্যা গুনছি, আর মাথার মধ্যে যেন দম দম করে হাতুড়ি পড়ছে। যাই হোক, তারপরে বেরুলাম। তখন থেকে মনটা খিঁচড়ে রইল। বেরিয়ে এসে ট্রামে বাসে উঠতে পারি না, এত ভিড়। অন্যদিনও তো এরকম হয়, কিন্তু সেদিন যেন রাগে গা জ্বলে যেতে লাগল। ইচ্ছে হলো গলার টাইয়ের 2টো ফেটটি দুদিকে জোরে টেনে ধরে দম বন্ধ করে নিজেকে মেরে ফেলি। বুঝতে পারছিস আমার কিরকম লাগছিল? অবিনাশ বলল, খুব স্বাভাবিক। মাইরি, ভেতরে ভেতরে যেন রাগ জ্বলছে সবসময়। কখন কিসে ফস করে বেরিয়ে পড়বে ঠিক নেই। এক এক সময় আমাদের অনেকেরই কিসের ওপর যে রাগ, তাও বোঝা যায় না। আমি বললুম, তা ঠিক। কাচের গ্লাসে জল খাবার পর ইচ্ছে করে এক এক সময় গ্লাসটা ছুঁড়ে ভেঙে ফেলতে। তার কারণ হয়তো সকালবেলা কাগজে ভিয়েতনামে 20টি যুদ্ধের খবর পড়েছি। উড়িষ্যার দুর্ভিক্ষে 4টে লোকের না খেয়ে মরার খবর শুনলে হয়তো বিকেলবেলা একটা মেয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়। তুই যে সেদিন বারিন্দাকে মারতে গেলি, তোর আসল রাগ হয়তো বারিন্দার ওপর ছিল না, তোর রাগ ছিল কলকাতা কর্পোরেশনের ওপর। অবিনাশ খুব করে হেসে বলল, ব্যাপারটা বোধহয় এত সরলও না। অন্য লোকের দুঃখ দুঃখ নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। ভেবে দেখ, অনেকের তুলনায় আমাদের বেশ ভালো থাকার কথা। আমাদের সবারই চাকরি আছে, স্বাস্থ্যও খারাপ নয়, হেসে খেলে বেশ তো সুখে জীবনটা কাটিয়ে দেবার কথা। কিন্তু ভেতরে ভেতরে কিসের যে এত ছটফটানি, কিচ্ছু বুঝি না। শেখর বলল, তারপর শোন না, অফিসে তো পৌঁছলুম। আমাদের সেই অ্যাংলো ইন্ডিয়ান গোডাউন ইন্সপেক্টরটা ল্যারি, ওর পাশে দেখলুম একটা ছোকরা সাহেব বসে আছে। ল্যারিকে মনে আছে তো? সেই যে আমাদের হাওড়ায় একটা হাউজি খেলার আড্ডায় নিয়ে গিয়েছিল। অবিনাশ বলল, ওটা তো একটা মহা চিটিংবাজ। আমাদের অনেক টাকা ঠকাবার চেষ্টা করেছিল সেবার। নেহাত তোর অফিসের লোক বলেই দাঁত কখানা ভেঙে দিইনি। ল্যারি আমার সঙ্গে সাহেবটার আলাপ করিয়ে দিল। ছেলেটার নাম স্যান্ডি গ্রোভার, যাতে ক্যানেডিয়ান, আমেরিকায় থাকে, আর্টিস্ট, সারা পৃথিবী ঘুরতে বেরিয়েছে। ওই বীরগুলো যেমন বাওর হয়ে ঘুরে বেড়ায়, তাদেরই একটা আর কি। ল্যারি আমাকে ফিসফিস করে বলল, আর ইউ ইন্টারেস্টেড ইন এলএসডি? ইউ ক্যান হ্যাভ ইট ফ্রম হিম। স্যান্ডি বলে সেই ছোড়াটা আমাকে বলল, ও কতগুলো এলএসডি ট্যাবলেট স্মাগল করে নিয়ে এসেছে ওর নিজের ব্যবহারের জন্য। ও নাকি অ্যাডিক্ট। যাই হোক, ওর হংকং যাবার প্লেন ভাড়া নেই। ও আমাকে 6টা ট্যাবলেট বিক্রি করতে পারে 300 টাকায়। আমি বললুম, সরি, আমার দরকার নেই। এই বলে ওদের কাটিয়ে দিলুম।
তখন আমি ভেবেছিলাম কিছু একটা বাজে জিনিস আমাকে গছাবার চেষ্টা করছে। জিনিসটা যাই হোক, তখনও আমি পুরোপুরি পালাবার কথা ভাবিনি। শেখর আমার দিকে চোখ তুলে বলল, কিন্তু না কিনে আমার উপায় ছিল না। কে আমাকে কিনতে বাধ্য করল কে জানে। একটা জিনিস লক্ষ্য করেছিস, আমাদের ইচ্ছাশক্তি কিরকম দুর্বল হয়ে গেছে এখন। মুহূর্তে মুহূর্তে ইচ্ছেগুলো কিরকম বদলে যায়। অবিনাশ বলল, তা নয়, ভেতরে ভেতরে সবসময় একটা তীব্র ইচ্ছে থাকে। বাইরের নানা যুক্তি দিয়ে সেটাকে কাটাবার চেষ্টা করি, কিন্তু হঠাৎ সেটা ঠিক ফোঁড়ে বেরিয়ে আসে। লাঞ্চ পর্যন্ত আমি ঠিক ছিলুম। সকাল 10টার চাপার রাগটা অনেকটা কমে আসছিল। মন দিয়ে কাজ করে সব ভুলে যাবার চেষ্টা করছিলুম। এমন সময় দুটো ঘটনা ঘটল। আরাদের অফিসে একটা রেকর্ড সাপ্লায়ার আছে, বিষ্টুপদ, রোগা সিংড়ে চেহারার লোকটা। আমি লাঞ্চ খেতে বেরোচ্ছি, এমন সময় বিষ্টুপদ এসে আমার সামনে হাত কচলাতে লাগল। বলল, স্যার, আপনার সঙ্গে একটা কথা আছে। আমি বললুম, কি ব্যাপার? তাড়াতাড়ি বলুন, আমি বেরোব। লোকটা বলল, স্যার, আমাকে 20টা টাকা দিন। আপনার কাছে না চেয়ে উপায় ছিল না, তাই এলাম। 3 দিন বাড়িতে রান্না হয়নি, 5টা ছেলে মেয়ে, কাল থেকে কিছু জোটেনি। আমি বিব্রত হয়ে বললুম, এরকমভাবে ধান নেওয়া আমি পছন্দ করি না। বিশ্বপদ বলল, ধান নয় স্যার, আপনি আমাকে দান করুন। অফিসে কোথাও আমার কিছু পাওনা নেই, বাড়িতে একটা জিনিস নেই যা বিক্রি করে দিতে পারি। অনেকের কাছে ধার করেছি, শোধ দিইনি। ধার চাইলে কেউ আমাকে আর দেবে না। সারা অফিসে আপনিই একমাত্র ভালো লোক, আপনার কাছেই প্রথম দান চাইতে এলাম। অন্তত 20টা টাকা না হলে এ মাসটা কিছুতেই চালাতে পারবো না। ভেবে দেখ, সারা অফিসের মধ্যে আমাকেই দাতা হিসেবে বেছে নিয়েছে। শুনলে রাগ হয় কিনা? লোকটার প্রার্থনার মধ্যে এমন একটা নির্লজ্জতা ছিল যে শুনলে গা ঘিন ঘিন করে। 3 দিন ধরে খাক বা না খাক, 3-4 দিন দাড়ি কামায়নি, মুখের চেহারাটা কেমন রুক্ষ আর হিংস্র। এইরকম মুখলা লোকেরাই আত্মহত্যা করে। তাছাড়া আমি লাঞ্চ খেতে যাচ্ছি, এই সময় একটা ক্ষুধার্ত লোক এসে আমার কাছে টাকা চাইছে। ব্যাপারটা কিরকম ভালগার। আমার ব্যাগে গোটা 20 টাকা ছিল, আমি ওকে সব টাকা দিলে আমার খাওয়া হয় না, কিন্তু এই কথা ওকে বলা যায়? লোকটা ঘ্যান ঘ্যান করে যাতে আমার নামে প্রশংসা বেশিক্ষণ চালিয়ে না যেতে পারে, এই জন্য আমি ওকে বিদায় করতে চাইলাম। খুব অস্পৃশ্য জিনিস বাধ্য হয়ে ছুতে গেলে যেমন হয়, আমি 2 আঙুলের নোটগুলো তুলে ওকে দিয়ে কড়া গলায় বললুম, লাল ফ্ল্যাগ লাগানো ফাইলগুলো সব বড় সাহেবের ঘরে দিয়ে আসুন এক্ষুনি। কারোকে কিছু দান করার মধ্যে একটা অহংকার আসার কথা, কিন্তু আমার বিরক্ত লাগতে লাগল। আর এই জন্যই তুই আবার 300 টাকা খরচ করে ফেললি? অবিনাশ বলল। আমি বললুম, হুম। শেখর তো বলল আর একটা ঘটনা আছে। সেটা কি? সেটা ঠিক ঘটনা নয়। বিষ্ণুপদকে টাকাটা দিয়ে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে এলুম। তখন সত্যি সত্যি ওইরকম একটা জিনিস ছুঁয়ে ফেললুম। বাথরুমের দরজাটা বন্ধ করতে গেছি, দরজার হাতলের গায়ে একটা টিকটিকি ছিল। আমি সেটা দেখতে পাইনি। উফ, টিকটিকির গায়ে হাত লাগলে কি বিচ্ছিরি লাগে জানিস তো? জানি না তোদের লাগে কিনা, আমার হাতখানা যেন পচে গেল। সেই ঠান্ডা জিনিসটার গা ছুঁয়ে ফেলে আমার যেন শরীর শিউরে উঠল। টিকটিকিটা চটাস করে পড়ল মাটিতে। আমি রাগে দাঁতে দাঁত ঘষে ড্যামিট বলে সেটাকে জুতো দিয়ে মারার চেষ্টা করলাম। মারা সহজ নয়, সেটা সারাত করে দেয়াল বেয়ে কানিটা উপরে উঠে গেল, একেবারে পালিয়ে গেল না। সেই শুয়োরের বাচ্চার টিকটিকিটা প্যাট প্যাট করে তাকিয়ে রইল আমার দিকে। বাথরুমে এমন একটা জিনিস নেই যেটা দিয়ে আমি ওটাকে খুঁচিয়ে মারতে পারি। কি অসহ্য রাগ, অসহায় ভাব আর ঘেন্না জেগেছিল তখন, কি বলবো। আমি বেসিন থেকে জল নিয়ে সেটার দিকে ছিটিয়ে দিতে লাগলাম। সেটা আর একটু নড়ল না। শুয়োরের বাচ্চাটাকে না মারতে পারলে আমার কিছুতেই গায়ের ঝাল যাচ্ছিল না, কিন্তু সেটাকে মারার কোনো উপায় নেই। আমার তখন কান্না পেয়ে যাবার মতন অবস্থা। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি আবার বিষ্টুপদ। বিষ্টুপদ বলল, স্যার, বড় সাহেব বললেন। আমি তার দিকে রক্তচক্ষু তুলে বললাম, ড্যামিট। তারপর সোজা ক্যাশে এসে কোঅপারেটিভ ফান্ড থেকে 500 টাকা ঝট করে তুলে নিয়ে ল্যারিকে গিয়ে বললাম, কোথায় তোমার সেই বন্ধু? আমি ওগুলো কিনব। তোরা হয়তো বলবি আমার ও ব্যবহারের মধ্যে কোনো যুক্তি নেই। সত্যিই নেই হয়তো, আমি দেখাতে পারবো না, কিন্তু সেই তখন শুধু একটা কথাই আমার মনে হচ্ছিল, আমার ছুটি চাই, আমার ছুটি চাই। তোরা হয়তো ঠিক বুঝতে পারছিস না আমার তখনকার। অবিনাশ বলল, ঠিকই বুঝতে পারছি, তারপর বলে যা। ল্যারিদের পাড়ায় ইলিয়ট রোডের একটা হোটেলে স্যান্ডি গ্রোভার ছেলেটা থাকে। ঠিকানা নিয়ে আমি ওকে খুঁজে বার করলাম। আমাকে বলে দিল যে যেখানে সেখানে বসে ওই ওষুধ খাওয়া উচিত নয়, একটা নিরাপদ জায়গা দরকার।
যেখানে বিছানায় শুয়ে থাকা যায় এবং মাথার কাছে সবসময় একজন দেখাশোনা করবার লোক থাকে, যে দরকার হলে যদি তেষ্টা পায় জল এগিয়ে দেবে, মাঝে মাঝে কথা বলে ঘুম ভাঙাবার চেষ্টা করবে, পায়ের তলাটা হাত দিয়ে ঘষে দেবে। এই ট্যাবলেট খেলে তো সম্পূর্ণ জ্ঞান হারায় না, অনেকটা প্যাথেড্রিন নেবার মতন নেশা। একা একা খেলে নাকি দারুণ মৃত্যু ভয় আসে। তখন আমি ভেবে দেখলুম ভিনার এখানে আসাই বেস্ট। তোদের কারুর কথা তখন মনে পড়েনি। আসলে আমি ভেবেছিলুম এমন দামি জিনিস, নিজেই একা এর সুখটুকু ভোগ করব, কিন্তু খাবার পর দেখলুম এতে শুধু সুখই নেই, দুঃখ হয় প্রচণ্ড। ভুলে যাওয়া স্মৃতিকে আবার দেখার মধ্যে একটা ভীষণ দুঃখ আছে। দুঃখ পাবার পরই বুঝলুম এটা তোদের সঙ্গে ভাগ করে নেওয়া দরকার। তোর জন্য আমি কাল পর্যন্ত একটা রেখেছিলুম। কাল রাত্রে তোর কি হলো বল? প্রথম দিন সন্ধ্যাবেলা যখন এলুম তখন বিনার ঘরে লোক ছিল। তাকে কাটাতে কাটাতে 9টা বাজল। একটা ট্যাবলেট খেয়ে শুয়ে রইলাম। বিনা যত্ন করেছিল খুব। যখন নেশা কাটল তখন রাত 1:30 প্রায়। শরীর অসম্ভব দুর্বল। বাড়ি ফেরার কোনো উপায় নেই। পরের দিন সকালবেলায় তো নূরজাহান এসে হাজির। তখন এমন একটা নতুন ধরনের ফুর্তি আর আমোদের ব্যাপার আরম্ভ হল যে মনে হলো দূর ছাই, আর বাড়ি ফিরে কি হবে, এই তো বেশ আছি। অফিস থেকে বাড়ি থেকে ছুটি নিয়ে একটা কোথাও চেঞ্জে এসেছি। মেয়েছেলের বাড়িতে রাত্রিরে আসা এক জিনিস, আর সকাল থেকে সারাদিন থাকা সত্যি অন্য জিনিস। সবই স্বাভাবিক, দয়া মায়া মান অভিমান সবই আছে, শুধু কোনো বন্ধন নেই। অদ্ভুত না? আমি এরকম স্বাদ আগে পাইনি। যাই হোক, পরদিন রাত্রিরে আমি আর নূরজাহান দুজনে 2টো ট্যাবলেট খেলাম। বিনা রাজি হয়নি। এলএসজি খেয়ে নূরজাহানের কি কান্না! তুই বললি ওর শরীরে শুধু লোভ। সেই কান্না যদি তুই দেখতিস, কী সব স্মৃতি ওর মনে পড়েছিল কে জানে। কিছুই বলেনি, কিন্তু পরের দিনও সারাদিন কেঁদেছে। এরপর তোদের খোঁজ করতে লাগলুম। তোকে পাওয়া গেল না। তোর বাড়িতে কে যেন মারা গেছে শুনলুম। কে মারা গেছে রে? দাদামশাই। তো সেই বহরমপুরের দাদামশাই? আহা, বেশ ভালো লোক ছিলেন। নিচতলা থেকে একটা অস্পষ্ট গোলমাল শোনা গেল। কে যেন শেখরের নাম ধরে ডাকছে। শেখর বলল, দাঁড়া দেখে আসি। বেশ ঝিরঝিরে হাওয়া দিচ্ছে। দূরে হাওড়া ব্রিজের মাথায় লাল আলোটা দেখা যায় এখান থেকে। অবিনাশ ব্র্যান্ডির বোতলটা প্রায় শেষ করে এনেছিল। বলল, আর একটুখানি আছে, খাবি নাকি? আমি শেষটুকু চুমুক দেবার সময় অবিনাশ বলল, তুই ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে কি করছিস রে? আমি চমকে উঠে বললুম, কোন বাচ্চা মেয়ে? ভাবছিস টের পাই না? সব খবর পাই। তোকে সাবধান করে দিচ্ছি, বাচ্চা মেয়েরা অত্যন্ত সাংঘাতিক জিনিস। আমি শান্তাকে ছুঁতে গিয়েছিলাম, আমার দুহাত এখনো ঝলসে আছে, দেখ। তুই কার কথা বলছিস? ন্যাকামি করছিস কেন? কাল তোকে দেখলুম একটা বাচ্চা খুকির সঙ্গে বাসে উঠছিস ভবানীপুর থেকে। তোর চোখ মুখ দেখে বুঝেছিলুম তুই একটা মতলব ভাবছিস ওকে নিয়ে। তোকে সত্যি সাবধান করে দিচ্ছি, ওরা ডেঞ্জারাস। ওরা প্রত্যেকটি কথা বিশ্বাস করে। যে তোর সব কথা বিশ্বাস করবে তার কাছে তুই একটা মিথ্যে কথা বলেও পার পাবি না। অবিনাশ, প্লিজ, তুই ওই মেয়েটি সম্পর্কে কিছু বলিস না। অবিনাশ বিষম অবাক হয়ে বলল, কেন, কি ব্যাপার? আমি বললুম, কিছু জিজ্ঞেস করিস না। আমি এই একটা ব্যাপার সবার কাছ থেকে গোপন রাখতে চাই। গোপন? অবিনাশ বিশ্রীভাবে নেশা ধরা গলায় হাসতে লাগল। আবার বলল, পারবি গোপন রাখতে? তুই অন্তত আমার পেছনে স্পাইগিরি করিস না। আমাকে কয়টা টাকা দে তো, আমি এখন এখান থেকে সরে পড়ব। আমার এই জায়গাটা ভালো লাগছে না। শেখর ফিরে এসে বলল, নূরজাহান বেগম অজ্ঞান হয়ে গেছে। কথাটা কিরকম নাটকে ভগ্ন দূতের ঘোষণার মতন। আমার হাসি পেয়েছিল, কিন্তু অবিনাশ ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কেন, কি ব্যাপার? শেখর ওর হাত ধরে টান দিয়ে বলল, বিশেষ কিছু না, তুই বস না। বুকের মধ্যে ব্যথা করছে, শরীর খারাপ লাগছে, এরকম বলছিল। হঠাৎ ছটফট করে বিছানার ওপর গড়াতে গড়াতে জামাকাপড় খুলে ফেলার চেষ্টা করে পাগলের মতো, তারপরে অজ্ঞান হয়ে যায়। বিনা খুবই ভয় পেয়ে গিয়েছিল। তবে ওর সঙ্গে লোক দুজন বলল, এরকম নাকি ওর বছর 2 ধরেই মাঝে মাঝে হচ্ছে। খানিক্ষণ ঘুমলেই ঠিক হয়ে যায়। এই জন্যই এত ঝঞ্ঝাট করে ওকে কলকাতায় নিয়ে আসা। আমি বললুম, কেন, ঢাকায় বুঝি চিকিৎসা হয় না এর? সত্যি সত্যি রোগ না নেকামি? শেখর বলল, সুনীল, তুই পুরো ব্যাপারটা না জেনেই আগে থেকে একটা ভুল ধারণা করে আছিস। সাধনা কলকাতায় এসেছে ওর ছেলেকে নিয়ে যেতে। ওর আবার ছেলে আছে নাকি এখানে? তুই না জেনেই ওকে কেন খারাপ ভাবছিস? অজয়বাবুর কাছে ওর ছেলেটা রয়ে গেছে। সেই ছেলের জন্যই ওর এই অসুখ। ছেলেকে না পেলে ও আর কলকাতা থেকে ফিরবে না। অজয়বাবু ছেলেটাকে দিতে চান না? না, সেই তো মুশকিল।
বিনা আর সাধনার পূর্ব ইতিহাস আমি অস্পষ্টভাবে জানতুম। শেখরের কাছে প্রশ্ন করে জেনে নিলুম এখন সম্পূর্ণটুকু। বিনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের খুব মিল আছে। ওরাও ৩ বোন ১ ভাই। বুড়ো বাবা মার সঙ্গে পাকিস্তান থেকে চলে আসে। এখানে ওদের কোনো আত্মীয় ছিল না। বিনার বাবা লেখাপড়াও জানত না। বেলঘড়িয়ার একটা মুদির দোকানে কাজ নিয়েছিল বিনার বাবা। বিনার ছোট ভাই ট্রেনে ট্রেনে চানাচুর ফিরি করতে গিয়ে কাটা পড়ে। তারপর যা হয় আর কি। বাড়িতে ৩টে সমর্থ যুবতী মেয়ে। ওদিনে ছিনিমিনি খেলার লোক জুটতে এবং ওরাও ছিনিমিনি খেলার সামগ্রী হতে রাজি হতে বেশি দেরি হয় না। বাঙাল দেশের মেয়ে কলকাতা শহর দেখলে তো হকচকিয়ে যাবেই। আমি গিয়েছিলাম, ওদের আর দোষ কি? বাড়িতে অভাবের সংসারে দিনরাত বকুনি আর মুখ ঝামটা। অথচ রাস্তায় বেরোলেই ভালো ভালো পোশাক পরা লোকেরা পুজো করা চোখে তাকায়, তৈলাক্ত নাক নিয়ে কান পর্যন্ত হাসি ছড়িয়ে কথা বলতে এগিয়ে আসে। সুতরাং মাথা ঘুরতে দেরি হল না। সবচেয়ে বড় বোন জ্যোৎস্না প্রথম ঝরে গেল। একদিন রাত্রে সে বাড়ি ফিরল না। আর কোনোদিনই ফেরেনি। জ্যোৎস্নার আর কোনো সন্ধানই পায়নি ওরা। সাধনাই বরং সৌভাগ্যের মুখ দেখেছিল কিছুদিন। একটা সাবান কোম্পানির সেলস গার্লের চাকরি পেয়েছিল। সেখানেই আলাপ অজয় সেনগুপ্তর সঙ্গে। অজয় সাধনাকে ধর্মমতে বিয়ে করেছিল। বেশ সুখী ছিল কিছুদিন। বাপ মাকে কিছু সাহায্য করত তখন। বিনাকেও কাছে রেখে লেখাপড়া শেখাবার ব্যবস্থা করে। কিন্তু সাধনার রূপের ছটা ছিল। একটু ঘষা মাজার রূপ ও ব্রেসিয়ার ব্লাউজ পরার ফলে সেই রূপকে অনেকে ভেবেছিল দুর্লভ। এরকম রূপ তিরজলার এদো গলির একতলা বাড়িতে আটকে রাখা যায় না। রূপ হচ্ছে সকলের ভোগের জন্য। সুতরাং অজয় তার রূপবতী বউকে সিনেমায় নামাবার চেষ্টা করল। অজয়ের একটা ফটোগ্রাফার বন্ধু ছিল। সে লোভ দেখিয়ে ঘোরাঘুরি করালো কিছুদিন। দু একটা অ্যামেচার থিয়েটারে পার্ট, দু একটা সিনেমার সখী কিংবা ঝিয়ের রোলে দু একটা সিন। অজয় পেল টাকার স্বাদ, সাধনার লাগল নেশা। এসব একেবারে ছক বাঁধা। শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। কলকাতায় এখনই এই মুহূর্তে অন্তত ৩০টা বাড়িতে ফটোগ্রাফার কিংবা সিনেমার দালালরা চা খেতে খেতে ৩০ জন রূপসী নম্র নতমুখী মেয়েকে বলছে, আহ, সিনেমায় নামলে আপনাকে যা মানাতো। সেই ৩০ জনই অবশ্য শেষ পর্যন্ত সিনেমায় নামার যা যা আনুষাঙ্গিক ও অনুপান সেগুলো শরীরে মেখে শেষ পর্যন্ত দেয়ালের লেখায় কোনোদিন নিজের নাম খুঁজে পাবে না। সাধনাও ওইভাবে শেষ হয়ে যেত। হঠাৎ একটা নাটকীয় ব্যাপারে তার ভাগ্য বদলে গেল। পাকিস্তানে বাংলা ফিল্ম তোলার জন্য নায়িকার অভাব। ওখানে তখন সদ্য ফিল্ম তোলা শুরু হচ্ছে। সেই ফটোগ্রাফার বন্ধু তাদের কাছে সাধনাকে চালান করে দিল। কিছুদিন হোটেলে হোটেলে খুব ফুর্তি হল। অজয় রোজ পকেট ভর্তি টাকা ও গলা ভর্তি মদ নিয়ে বাড়ি ফেরে। তখনও নেহেরু লিয়াকত চুক্তি বানচাল হয়ে যায়নি। দুদেশের অবাধ বাণিজ্য ছিল। ঠিক হয়েছিল পাকিস্তানের ফিল্ম কলকাতাতেই তৈরি হবে। কিন্তু একদিন পাখি উড়ে গেল। সাধনাকে সঙ্গে নিয়ে লোকগুলো পালিয়ে গেল ঢাকায়। ইতিমধ্যে বিনারও সৌভাগ্যের সূচনা হয়েছিল। বাড়িতে ফিল্মের নষ্ট লোকজনের অবাধ যাতায়াত। সেখানে একটি স্বাস্থ্যবতী ডবকা মেয়ে আর কতদিন অনাদরে থাকবে। আরেকটি ফটোগ্রাফার বিয়ে করার লোভ দেখিয়ে বিনাকে ঘরের বার করল। কালীঘাটে নাকি মালা সিঁদুরও পরিয়েছিল। সে বিনাকে নিয়ে চলে যায় দিল্লিতে। অল্পদিনের মধ্যেই অবশ্য জানা গেল বর্ধমানের লোকটার নিজের বাড়িতে ৩টি বাচ্চা সমেত বেশ একটি জবরদস্ত বউ আছে। সেই লোকটা নানা পার্টিতে নিয়ে গিয়ে বিনাকে বুড়ো দাঁত নখ উঠে যাওয়া ব্যবসায়ীদের হাতে তুলে দিতে লাগল। সেখানে নানান হাত ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছে চিন্তামণি রক্ষিতের কাছে। এখন চিন্তামণি রক্ষিতের বাধা হয়ে ও বেশ ভালোই আছে বলতে হবে। ওর বুড়ো বাপ মা এখনো বেলঘড়িয়ায় বিনার রোজগার খেয়েই বেঁচে আছে। ওদিকে ঢাকায় গিয়ে সাধনার নাম বদলে হয় নূরজাহান বেগম। কুড়নো মেয়ে, ছবিতে নায়িকার পার্ট পেয়ে প্রচুর হাততালির শব্দ শুনে বুকের ভেতর পর্যন্ত। ২-১ বছরের মধ্যেই ঢাকার ছোট আকাশে সবচেয়ে জলজলে নকল তারা হয়ে দেখা দেয়। পুরানা পল্টনে এখন যেখানে বিশাল হাসপাতাল তৈরি হয়েছে তার কাছেই সাধনার চোখ ধাঁধানো বাড়ি। বাড়ির নাম দিয়েছে নূরমহল। নারায়ণগঞ্জ জন্ম সাধনার। ছেলেবেলায় যে ঢাকা শহরে এসে একদিনও শখ করে ঘোড়ার গাড়ি চাপতে পারেনি, এখন সেই রাস্তা দিয়ে ওর হলুদ রঙা মোটর গাড়ি ধুলো উড়িয়ে যায়। সাধনা টাকা পেয়েছে, স্বামী হবার জন্য ব্যগ্র পুরুষ পেয়েছে, কিন্তু আর সন্তান পায়নি। ওসব জীবনের পক্ষে ছেলে মেয়ে থাকাই তো ঝঞ্ঝাট। না হয়তো ভালোই হয়েছে, কিন্তু ও সন্তান চায়। এখন ওনাকেই ছেলের জন্যে পাগল। ৮ বছর পর কলকাতায় এসেছে ওর প্রথম জীবনের একমাত্র ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে। সব ঘটনা শুনে আমার একটুখানি বুক ছমছম করতে লাগল। আমার ৩ দিদিরই ভালো বিয়ে হয়েছে।
আমাকে ট্রেনে ট্রেনে চানাচুর ফিরি করতে গিয়ে কাটা পড়তে হয়নি। আমি তো ভালো আছি। আমি কলকাতার ভিড়ের মধ্যে মিশে গেছি। আমাকে আর কেউ চিনতে পারবে না। শেখর বলল, বিনা আমাদের এত উপকার করে, আমাদের উচিত ওর দিদিকে একটু সাহায্য করা। আমি বললুম, এতে আমাদের কি করার আছে? সাধনার টাকার অভাব নেই, প্রচুর ডলার নিয়ে এসেছে গোপনে। অজয়কে টাকা দিয়ে ভুলিয়ে ছেলেটাকে নিয়ে আসার চেষ্টা করা যেতে পারে। আর তাতে যদি রাজি না হয় তো তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি নিরস গলায় বললুম, শেখর, তুই এর মধ্যে খামোখা নিজেকে জড়াসনি। ব্যাপারটা বিপজ্জনক মনে হচ্ছে। শেখর সচকিত হয়ে উঠে বলল, বিপদ? এর মধ্যে কিসের বিপদ? একজন মা তার ছেলেকে ফেরত পেতে চাইছে, এর মধ্যে অন্যায়টা আবার কি? অবিনাশ সব কথা শুনছিল কি না ঠিক নেই, তবু এ সময়টা হঠাৎ মুখ তুলে বলল, কাওয়ার্ড। আমাদের মধ্যে সুনীলটা চিরদিনই কাপুরুষ থেকে গেল। তোর ভয় থাকে তো তুই পালা। আমি চটে উঠে বললুম, পালাবই তো। আমি এর মধ্যে একটুও থাকতে চাই না। একজন ছেলে তার নিজের মায়ের কাছ থেকে পালিয়ে এসে এখন অন্য একজন মাকে তার ছেলে খুঁজে দেবার জন্য ব্যাকুল। আমি এর মাথামুন্ডু বুঝি না। শেখর প্রথম যেন আমার কথা বুঝতেই পারল না। খানিকক্ষণ বিহ্বল হয়ে তাকিয়ে থেকে তারপর একটু হেসে বলল, ও, তুই আমার কথা বলছিস? আমি তো মার কাছ থেকে পালাইনি। আমি তো পরশু গিয়ে মাকে বলে এসেছি কদিন কলকাতার বাইরে যাচ্ছি। মিথ্যে কথা তো বলে এসেছিস? এ ঠিক মিথ্যে কথা নয়, আসলে কদিন ছুটি নিয়েছি। কদিন আমি মায়ের ছেলে, ছোট ভাই বোনের দাদা, অফিসের ছোট সাহেব, এইসব পোস্ট থেকে ছুটি নিয়েছি। অনেক মিলিটারি অফিসারকে দেখবি ছুটি নিয়ে মাছ ধরতে যায়। চোখের নিমেষে যারা মানুষ মারতে পারে তারা সামান্য একটা মাছ মারার জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। অনেক সময় বড়শিতে ছোট মাছ উঠলে সেটাকে আবার জলে ছেড়ে দেয়, এত দয়া। সেই রকমই আর কি, ইম্পারসনেশন, অর্থাৎ মাঝে মাঝে ছদ্মবেশ ধরে অন্য মানুষ হওয়া। এছাড়া জীবনে আর কোনো স্বাদ পাবার আশা নেই এখন। আমার এখানে বেশ লাগছে রে। যাই বলিস, সাধনাকে আমার ভালো লাগছে না। ওর ছেলেকে ফেরত দিতে আসার মধ্যে আমি এমন কিছু দেখতে পাচ্ছি না যাতে আমার কৌতূহল জাগতে পারে। তাছাড়া ছেলের বয়স 11 বছর। তারও তো একটা মতামত আছে এখন। সেও তো তার বাবাকে ছেড়ে এই গোলমেলে স্বভাবের মায়ের কাছে আসতে না চাইতেও পারে। ঠিক তাই, সেইটা দেখার জন্যেই আমার সবচেয়ে বেশি আগ্রহ। 11 বছরের ছেলে 8 বছর পরে তার মাকে দেখে কি করে, সেইটা দেখার জন্যে আমি ছটফট করছি। ছেলেটা নিশ্চয়ই অনাদরে মানুষ, ময়লা হাফ প্যান্ট আর ছেঁড়া গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। সেই ছেলেকে 8 বছর পর দেখে তার রূপলি পর্দা থেকে নেমে আসা জরির কাপড় পরা মার মুখ কিরকম হয়ে যায়, সেটা দেখতেও তোর কৌতূহল হয় না? না, আমার এসব দিকে মন নেই এখন। তোরা এর মধ্যে থাকতে পারিস। আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে এখন বেঁচে যেতে চাইছি। পারবি বাঁচতে? দেখা যাক। আমি এবার যাই। অবিনাশ, আমাকে 2 টাকা দে। আজ রাত্রিটা এখানে থেকে যা না। অসম্ভব। সিঁড়ি দিয়ে নেমে এসে বিনার ঘরে একবার উকি দিলাম। পুরুষ দুজন রুটি আর মাংস খাচ্ছে নিঃশব্দে। বিনা ঘরে নেই। খাটের উপর হাত পা ছড়িয়ে একটু মুচড়ে পড়ে আছে সাধনা। এখন অজ্ঞান কিংবা গভীরভাবে ঘুমন্ত তা ঠিক বোঝা যাচ্ছে না। ব্লাউজের বোতামগুলো খোলা, কালো রঙের ব্রেসিয়ার দেখা যাচ্ছে। একটা হাত নিচে, আরেকটা হাত নিজের বাম বুক ছুঁয়ে আছে। শোয়ার ভঙ্গিমা কেমন যেন অসহায়। কারো রুচি ছিল ওকে একটু সোজা করে শুইয়ে দেওয়া। এক চোখের কোণ দিয়ে নেমে আসা মোটা জলের ধারা এখনো শুকোয়নি। শরীরের যন্ত্রণা বা যে কোনো যন্ত্রণাতেই হোক, অজ্ঞান হবার আগে মেয়েটা কাঁদছিল ঠিকই। কাঁদুক, কান্না খারাপ নয়। কাঁদলে মেয়েদের স্বাস্থ্য ভালো থাকে। যে শিশুকে ফেলে পালিয়েছিল তাকে ফিরে পেতে হলে তো কাঁদতে হবেই। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছিলাম এর 6ষ্ঠ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন। চাইলে শেয়ার করেও অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।